আহ না, এরকম কিছু না, আপনি সবকিছুর উপর ইয়ে করবেন। আপনার প্রথম জবটা কোন সেক্টরে আসবে আপনি তো জানেন না, ঠিক আছে? হুম। আহ, যেমন দেখেন যে আমি আমার আমার ইচ্ছা ছিল টিচার হওয়ার, ঠিক আছে? আমার ইউনিভার্সিটিতে নটরডেম বিশ্ববিদ্যালয়ে আমার টিচার হওয়ার ইচ্ছা ছিল। আমি অ্যামং দি ব্যাচ, অ্যামং দি স্টুডেন্ট, আমাদের ব্যাচের ভিতরে আমি থার্ড হয়েছিলাম, ঠিক আছে? তো আমি এক্সপেক্ট করছিলাম যে আমাকে একটা অফার করবে, বাট তারা আমাকে অফার করে না, তারা আমাকে অন্য পজিশনে অফার করছে, ঠিক আছে? তো আমি খুবই হতাশ হয়েছিলাম। তো আমি অনেক জায়গায় পরীক্ষা দিছি, অনেক জায়গায় আমি রিটেন এক্সামে দিচ্ছি, ভাইভায় গিয়ে আমার হইতো না। কারণ কি, এই আমার রিসার্চ পেপার ছিল না। এখন আমার রিসার্চ পেপার আছে, বাট আমি এখন অ্যাপ্লাই করতেছি না কোথাও। কারণ আমি কি এমন একটা স্কিলে সেট আপ হয়ে গেছি, এমন একটা স্কিলে আমি আবদ্ধ হয়ে গেছি, আমি এই স্কিলের বাইরে যেতে চাচ্ছি না, ঠিক আছে? ঠিক এরকম বিষয়। আপনি কোন জবে বা কোন সেক্টরে আপনার জব হবে আপনি আসলে এটা জানেন না। উপরওয়ালা আপনার জন্য কি ঠিক করে রেখেছে, আপনার জন্য কি বেস্ট একটা প্রোডাক্ট ঠিক করে রেখেছে আপনি জানেন না আসলে, ঠিক আছে? তো আপনাকে সব জায়গায় মাল্টিপল ভাবে ছড়াই যেতে হবে, আপনাকে সব দিক দিয়ে আপনাকে একটু কি বলবো, সব দিকে এক্সপার্টিস একটু গেইন করতে হবে, ঠিক আছে? তো এই আর কি বিষয়টা। আচ্ছা আমরা ভাইয়া, বিজনেস অ্যানালিস্ট বা ডাটা অ্যানালিস্ট হিসেবে বাংলাদেশে মানে কোন কোন সেক্টর গুলা বেশি আমাদের ফোকাস করা উচিত, মানে জাস্ট ধরেন ডোমেন নলেজটা বৃদ্ধি করার জন্য? আইটি সেক্টরে বড় বড় গ্রুপ অফ কোম্পানি গুলোতে, ঠিক আছে, এই যেমন গার্মেন্টস রিলেটেড বড় বড় গ্রুপ অফ কোম্পানি আছে না, সিটি গ্রুপ, ঠিক আছে? সিটি গ্রুপ কি হুম হুম। গার্মেন্টস তো আছে, ওরা অয়েল নিয়েও কাজ করে, তাই না? তেল নিয়েও কাজ করে, ভোজ্য তেল নিয়ে। একটু দাঁড়ান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি। ও, আপনি আসছেন, গেটে আসছেন? ওকে, ঠিক আছে, আসতেছে। জি, ঠিক আছে। আপনাদেরকে একটু অপেক্ষা করতে, আমাকে একটু সময় দেন, হ্যাঁ, 1 মিনিট সময় দেন। আজকের আসলে অনেক গরম পড়ছে বুঝছেন ঢাকায়। তো আমি লেমনেড অর্ডার করছি আর কি। চট্টগ্রামেও ভাইয়া বৃষ্টি হয়েছে, কিন্তু তবুও গরম পড়তেছে বৃষ্টির সাথে হ্যাঁ, সাথে। বাসায় তো আর মানে লেমনেড বানানোর মতো ইকুইপমেন্ট নাই, সেজন্য অর্ডার করা আর কি। খুব গরম পড়ছে আসলে। ওকে, আমরা আসি। আহ, আমরা সবার আগে পাওয়ার বিআই দুইভাবে ইনস্টল করা যায়, ঠিক আছে? একটা হলো যে ডাউনলোড করে ফাইলটা, ঠিক আছে, গুগল থেকে যেটা করা হয়। আর একটা হলো যে মাইক্রোসফট স্টোর, ঠিক আছে? সবাই যদি এখানে সার্চ দেন মাইক্রোসফট স্টোর সার্চে, তাহলে এখান থেকে মাইক্রোসফট স্টোরটা পেয়ে যাবেন, ঠিক আছে? এইভাবে মাইক্রোসফট স্টোর, এভাবে সার্চ দিলে মাইক্রোসফট স্টোর চলে আসবে, ঠিক আছে? এটা থেকে আপনি ইনস্টল করতে পারেন। তো একটা হলো যে পাওয়ার বিআই প্রত্যেক 6 মাস পর পর আপডেট হতে থাকে, ঠিক আছে? তো পাওয়ার বিআই যেহেতু প্রত্যেক 6 মাস পর পর আপডেট হতে থাকে, তাহলে হয় কি যে আপনি যেটা ডাউনলোড করে ইনস্টল করবেন ওইখানে আপনি আপডেটটা পাবেন না, বারবার তখন আপনাকে আপডেট করতে হবে ম্যানুয়ালি গিয়ে, ঠিক আছে? তো পাওয়ার বিআই আপনি যদি মাইক্রোসফট স্টোরটা যদি এটা দিয়ে যদি আপনি পাওয়ার বিআইটা ইনস্টল করেন, তাহলে হবে কি যে আপনার আপডেট নিয়ে চিন্তা করতে হবে না, অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি আপডেটের সাথেই থাকবেন,
পাওয়ার বিআই ডেস্কটপ নামে আমরা সার্চ দিব, ঠিক আছে? যাদের যাদের নাই তারা একটু কাইন্ডলি এভাবে একটু করেন, ঠিক আছে? একটু সময় লাগতে পারে। এই যে এখানে পাওয়ার বিআই ডেস্কটপ আছে, পাওয়ার বিআই রিপোর্ট বিল্ডার আছে, ঠিক আছে? আমরা পাওয়ার বিআই ডেস্কটপটা ইনস্টল করবো, অলরেডি আমার কাছে ইনস্টল করা আছে, আপনারা এটাকে ইনস্টল করে অন করবেন, ঠিক আছে? অন করবেন এটা। আর আমার অলরেডি আছে, সেজন্য আমি এটা অন করতেছি। আমি শুধুমাত্র এত আজকের খুব একটা বেশি কিছু দেখাবো না, ঠিক আছে? খুব দ্রুত ছেড়ে দিব আপনাদের। আর আজকের আমার ইন্টারভিউ নিয়ে বলি, আমার ইন্টারভিউটা খুবই ভালো হয়েছে। হোপফুলি ওরা আমাকে ডাকবে, ঠিক আছে? বাট এমনও হতে পারে আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স নিয়ে অনেকে গেছে, 6 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স নিয়ে গেছে এবং ম্যানেজারিয়াল পোস্টে তার এক্সপিরিয়েন্স আছে। বাট আমার ম্যানেজারিয়াল পোস্টে কোনো এক্সপিরিয়েন্স নাই, সেজন্য আমার হয়তো বা নাও হইতে পারে পসিবিলিটি। তো আমরা মোটামুটি 7 জনকে ডাকছিল, এদের ভিতরে 3 জন পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে? তো কম্পিটিশন খুব কম, ঠিক আছে? কম্পিটিশন খুব কম। হ্যাঁ, তো কয়জনকে নিবে? হয়তো বা 2 জনকে নিবে, একজন ডেপুটি ভ্যাকেন্সি ম্যানেজার মানে নিবে আর দুইজনের? একজন ম্যানেজার, আচ্ছা। বেসড অন দি স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স। যার সাথে ওদের কমিউনিকেট ভালো হয়েছে তাকে নিবে। আবার একজন আমার কাছে মনে হয় যে একজন রিকমেন্ডেড হয়ে আসছে আর কি, ঠিক আছে? মানে সে হয়তো বা ওই যে থাকে না ভিতরে মামা চাচা, এই ধরনের হয়ে আসছে আর কি একজন, ঠিক আছে? তো ও তো হবে ডেফিনেটলি, আর বাকি থাকলো একজন, ঠিক আছে? ঠিক এরকম আর কি। ভাই কতক্ষণ নিছেন আপনার ভাইবা? তো 20-25 মিনিট? আমি যতটুকু জানি আমার ইন্টারভিউটাই সবচেয়ে লম্বা ইন্টারভিউ হয়েছে, ঠিক আছে? 15 মিনিটের ইন্টারভিউ হয়েছে আমারটা। আচ্ছা, তো এমনি কি ভাই টেকনিক্যাল কোশ্চেনই করছে বেশি নাকি নর্মাল কমিউনিকেশন টাইপ? নর্মাল কমিউনিকেশনও হয়েছে, টেকনিক্যাল কোয়েশনও করছে, ঠিক আছে? তো নর্মাল কমিউনিকেশন হলো যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, ঠিক আছে? আমি সুন্দরভাবে ইন্ট্রোডিউস করছি। তারপরে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় চাকরি করেন, কি করেন, ঠিক আছে? আমি আমি পার্ট টাইম জব করি, তারপরে ফুল টাইম জব করি, আমি স্টুডেন্টদেরকে পড়াই, এই টাইপের জিনিসগুলো বলছি। তারপরে আপনি কি কোনো প্রজেক্ট লিড করছেন কিনা? হ্যাঁ, আমি 2টো প্রজেক্ট লিড করছি, আমি একটা প্রজেক্ট লিড করছি, আর একটা প্রজেক্টে অ্যাসোসিয়েট হিসেবে আছি। ওই প্রজেক্টে আপনি কি কি কাজ করছেন? তারপরে বিজনেস অ্যানালাইটিক্স এর উপরে ধরছে, ওই যে আমি আপনাদেরকে পড়াইছি না, বিআরএস, এসআরএস, ইউআরএস, ঠিক আছে? এগুলো সম্পর্কে জিজ্ঞেস করছে। বিআরডি ভার্সেস এসআরএস, এই দুটো ডিফারেন্স কি জিজ্ঞেস করছে, ঠিক আছে? আমি সুন্দরভাবে বলে দিছি। তারপরে ডাটা ফ্লো ডায়াগ্রাম, তারপরে এই যে ইউএমএল ডায়াগ্রাম, এগুলো কি, এগুলো জিজ্ঞেস করছে, আমি এগুলো সুন্দরভাবে বলে দিচ্ছি, ঠিক আছে? তারপরে টেকনিক্যাল স্কিল গুলো নিয়ে বলছে, যে ধরেন যে আমাকে জিজ্ঞেস করছে, ধরেন যে আমি স্নোফ্লেকে সুইচ করতে চাই মাইস্কুয়েল থেকে, আমি কিভাবে মাইস্কুয়েলে আমার যে ডাটাবেসটা আছে এটাকে কিভাবে স্নোফ্লেকে নিব? খুবই সিম্পল, ডাটাটাকে আমার কি এক্সপোর্ট করতে হবে এজ এ এসকিউএল হিসেবে, আবার ওইখানে গিয়ে টেবিলটাকে ক্রিয়েট করতে হবে, দেন ওইখানে আমি ইম্পোর্ট করতে পারবো, তাই না? ঠিক এরকম আর কি বিষয়টা, একটা টুল থেকে আরেকটা টুলে কিভাবে সুইচ করতে হবে, এই টাইপের কোয়েশ্চেন গুলো করছে, ঠিক আছে? তো এগুলোতে আপনারা অনেকে ঘাবড়ে যান, এগুলোতে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, ঠিক আছে? আপনারা করেন নাই বলে আপনার পারবেন না বা জানবেন না, এই জিনিসগুলো না, বুঝছেন? তো একটু আপনারা একটু ভাববেন ওনার কি কোয়েশ্চেন করতেছে, দেন আপনারা আনসার গুলো করবেন। ইভেন মজার বিষয় হলো যে আমি যখন ইংলিশে কথা বলতেছি, ওরা নিজেরাই মনে হয় ইংলিশে কথা বলতে চাচ্ছে না, ঠিক আছে? পরবর্তীতে ওরা সুইচ করছে বাংলায়, ঠিক আছে? আমি 5-6 মিনিটের মতো ইংলিশে যখন আনসার গুলো দিচ্ছি, তারপর এরা হঠাৎ করে বললো যে যে আমরা এখন একটু বাংলায় সুইচ করি। তো ওরা এভাবে বলার পর বাংলায় সুইচ করে, আমি এটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। আমি তো পুরোপুরি মানে প্রস্তুতি নিয়ে গেছিলাম যে যে কোনো কিছুই আসুক, যে কোনো কোয়েশনই আসুক, ইংলিশে আমি সবকিছুর আনসার দিব, ঠিক আছে? হোয়াট এভার দি কোয়েশন ইজ, ঠিক আছে? তো বাট খুবই আনএক্সপেক্টেড একটা ছিল যে ওরা বাংলায় সুইচ করছে। তো এটা ভালো ছিল ভাইয়া। তো ব্রাকে ব্রাকে এই ব্রাক নিয়ে জিজ্ঞেস করছে, ঠিক আছে? তো আমি ওনাদেরকে বলছি আফটার লিবারেশন ওয়ার 1972, দিস ব্রাক ফাউন্ডেড বাই দি স্যার ফজলে হাসান আবেদ স্যার, and right now the Bangladesh BRAC, Bangladesh governing Bangladesh chairman of BRAC Bangladesh body, is his daughter, his daughter তামারা হাসান আবেদ। আমি এবার বললাম। তারপরে ওরা জিজ্ঞেস করতেছে যে ব্রাকের কি ভীষণটা কি? তো আমি বললাম যে ব্রাকের ভীষণটা হলো যে অল রিডিউস দি অল ফর্মস অফ এক্সপ্লয়টেশন এন্ড ডিসক্রিমিনেশন। আমি ওদেরকে এই জিনিসটা বললাম। তারপরে তারা জিজ্ঞেস করলো যে ব্রাকের মেন যে এই ওয়ার্ক গুলো কোথায় কোথায় কোন কোন সেক্টরে এরা কাজ করে। তো বললাম যে সাধারণত তারা সোশ্যাল ইস্যু এবং
ইকোনমিক্যাল ইস্যু নিয়ে তারা কাজ করে থাকেন, ফর এক্সাম্পল পোভার্টি নিয়ে কাজ করে থাকেন ওনারা, এডুকেশন সেক্টর, ঠিক আছে, স্কিল ডেভেলপমেন্ট সেক্টর, ট্রেনিং সেক্টর, টেকনোলজি সেক্টর, এই ধরনের সেক্টর গুলোতে ওনারা কাজ করে থাকেন। তারপরে আমি বললাম যে মাইক্রো ফাইন্যান্স এদের ভিতরে অন্যতম একটা সেক্টর, আমি ওনাদেরকে বললাম। তারপরে ওরা জিজ্ঞেস করলো যে আমার রিলেটিভ কেউ কাজ করে কিনা, তো আমি বললাম যে আমার নিজের সিস্টার, আমার নিজের বোন, উনি প্রগতিতে কাজ করে অ্যাসিস্ট্যান্ট এরিয়া ম্যানেজার হিসেবে আছেন চাঁদপুর, চাঁদপুর ইয়াতে, এই কচুয়াতে। তো হ্যাঁ হ্যাঁ, তারপরে আমাকে আমার আমার ওয়ার্ক লাইফ নিয়ে কথা বলছে, আমি যেখানে কাজ করি এখানকার রিলেটেড কিছু কোয়েশন করছে যেগুলো আনসার দিচ্ছে, ঠিক আছে, ঠিক এরকম আর কি, মিক্স একটা প্রতিক্রিয়া ছিল। তো আমি যতদূর জানি আমাকেই সবচেয়ে বেশি কোয়েশন করছে আর কি, বাট টেকনিক্যাল কোয়েশন তো খুব একটা বেশি আমাকে করে না, ওরা জানে যে আমি টেকনিক্যাল কোয়েশন গুলো পারবো, ওরা আমাকে অ্যাকচুয়ালি টেকনিক্যাল কোয়েশনের বাইরে বেশি কোয়েশন করছে, এই আর কি বিষয়। তো দেখা যাক আসলে কি হয়, এই আর কি, ইনশাল্লাহ হয়ে যাবে ভাইয়া। দেখা যাক। আসলে আহ, একটা মিক্স আর কি, যে নাও হইতে পারে, নাও যদি না নেয় তো, বাট এটা একটা কিন্তু ভাইয়া এক্সপিরিয়েন্স। আপনি ঠিকঠাক মতো যে ইন্টারভিউ বা ওগুলো কমপ্লিট করছেন, এটাই মানে বড় হ্যাঁ, প্রাপ্তি। আপনাকে অলওয়েজ অলওয়েজ ইন্টারভিউ থেকে বের হওয়ার পর স্যাটিসফ্যাকশন ফিল করতে হবে, ঠিক আছে, ওইভাবে প্রস্তুতিতে নিয়ে যেতে হবে। উইদাউট স্যাটিসফ্যাকশন আপনার ঘুম আসবে না। আমি যেদিন ইন্টারভিউটা ভালো করি না ওই দিন আমার ঘুম আসে না, বুঝতে পারছেন, আমি কি সমস্যা, কি ভুল করলাম, এই জিনিসগুলো নিয়ে প্রতিনিয়ত আমাকে তাড়না দেয়। তো আপনারা সবসময় প্র্যাকটিসের উপর থাকবেন, উইদাউট প্র্যাকটিস আপনারা ইন্টারভিউ ফেস করতে পারবেন না। যেমন এই যে জিজ্ঞেস করলো না, এই যে মাইস্কুয়েল টুল থেকে আপনি যদি স্নোফ্লেক টুলে যদি যান, আপনাদের মধ্যে যারা আছেন 90% আপনারা এই কোয়েশনে আনসার দিতে পারবেন না, বুঝতে পারছেন। বাট আপনাদেরকে আনসারটা সেজন্য বলা যে আপনারা আনসারটা একটু ভেবে দেখেন, একটা টুল থেকে আরেকটা টুলে আপনারা যাচ্ছেন, ঠিক আছে, বাট কিভাবে যাবেন, ওই টুলের সাথে তো এই টুলের কানেকশন করতে পারবেন না, কারণ কি দুটোই একই টুল, দুটোতে আপনারা এসকিউএল নিয়ে কাজ করেন, তাহলে আপনারা কিভাবে করবেন এখানে। ফার্স্ট অফ অল আপনাকে এসকিউএল এর যে জায়গা থেকে, যে জায়গা আপনার ডাটাটা আছে ওই জায়গা থেকে টুলটাকে কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করে কি এসকিউএল ফাইলে নিব, না হলে সিএসভি ফাইলে নিব। আমরা সিএসভি ফাইলে প্রত্যেকটা টেবিল নিতে পারি, ঠিক আছে। আবার আমরা যদি চাই যে এসকিউএল ফাইলে সেভ করতে চাই, ওই যে আমি আপনাদেরকে প্রত্যেকদিন যেভাবে দিই ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 8, এভাবে আপনার সেভ করতে পারবেন ওই ডাটা। ভাইয়া সেভ, এক্সট্রাক্ট বলতে কি সেভ অ্যাজ বুঝাইছেন নাকি? মানে বুঝি নাই, এক্সট্রাক্ট বলতে কি বুঝাইছেন? ফাইলটা কি সেভ অ্যাজ দিয়ে যে আমরা ফাইলটাকে ওখান সেভ থেকে করি? নিয়ে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ আর কি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ফাইলটাকে এক্সপোর্ট করা আর কি, ওইটার কথা বলতেছি, ঠিক আছে। দেন আমার তারপরে কাজ কি, ডাটাটা আমি যখন এসকিউএল এ নিলাম অথবা সিএসভি তে নিলাম, নেওয়ার পরে আমি যেখানে ডিপ্লয় করতে চাচ্ছি ওইখানে আমাকে ডাটাবেসটাকে ক্রিয়েট করতে হবে, তাই না। ডাটাবেসকে ক্রিয়েট করার পর হুবহু ওই ধরনের টেবিল গুলো ক্রিয়েট করতে হবে। দেন আমি যদি ডাটাকে ইনসার্ট দিই তাহলে ডাটাটা ইনসার্ট হবে, তাই না। ঠিক এটাই বিষয়টা। তো এই জিনিসটা, সিম্পল জিনিসটা অনেকেই পারবেন না আপনারা, সত্য কথা বলতে। তো এটার জন্য আপনাদেরকে একটু মানে ওদের কথা একটু শুনতে হবে আর কি, ভালো মতো। আচ্ছা, আমরা পাওয়ার বিআই আসি। এই যে এখানে পাওয়ার বিআই আছে, এখন এই পাওয়ার বিআই আপনাদের অনেকগুলো ইয়ে আছে, আপনার ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক করবেন, ঠিক আছে। সবার আগে ব্ল্যাঙ্ক রিপোর্টে আসবেন। তারপরে আপনি যদি মাইস্কুয়েল, আপনাদের যে মাইস্কুয়েল ওয়ার্ক বেঞ্চের সার্ভার থেকে নিতে চান, তাহলে এই যে এখান থেকে গেট ডাটায় যাবেন, মোর অপশনে যাবেন, মোর অপশনে আপনার পাওয়ার বিআই এর ইয়েটা পাবেন আর কি, ঠিক আছে। এই যে এখানে পাওয়ার বিআই আছে, পাওয়ার বিআই না মাইস্কুয়েল আছে, এই যে মাইস্কুয়েল ডাটাবেস, এটা সিলেক্ট করবেন। আপনাদেরকে যদি বলো ওরাকল ডাটাবেসে কাজ করতে, ওরাকল ডাটাবেস সিলেক্ট করবেন। পোস্টগ্রে ডাটাবেস যদি বলো পোস্টগ্রেতে সিলেক্ট করবেন। আইবিএম এ যদি কাজ করতে বলে আইবিএম, ঠিক আছে। এভাবে যেটাতে বলবো, এই যে স্নোফ্লেকও আছে, ঠিক আছে, স্নোফ্লেকে যদি কাজ করতে বলে স্নোফ্লেক। এই যে গুগল বিগ কোয়েরি যদি বলে গুগল বিগ কোয়েরি, অ্যামাজন যদি বলে অ্যামাজন, ঠিক আছে। ঠিক এরকম বিষয়গুলা। তো আপনাদের যেটা প্রয়োজন আপনারা ওইটার মাধ্যমে ইম্পোর্ট করবেন। আর ইম্পোর্ট করার পরে ধরেন যে আপনারা যদি এক্সেলে যদি করতে চান এক্সেল, ঠিক আছে। আর যদি আপনার সিএসভি যদি করতে চান, এই যে সিএসভি আছে, এটা দিয়ে ডাটাকে ইম্পোর্ট করবেন। আর ডাটাকে ইম্পোর্ট করা দেখায় আপনাদেরকে, আমরা ইয়েটা ইম্পোর্ট করি, সমস্যা নাই, ই কমার্স সেলস আউটটাই ইম্পোর্ট করি, ঠিক আছে। জাস্ট আমি আপনাদেরকে দেখালাম, আজকের ক্যাজুয়াল, আজকের কোনো কিছু আমরা শিখবো না, আজকে জাস্ট আমরা এনভায়রনমেন্ট সেটআপটা দেখবো, ঠিক আছে। এক্সট্রা সিঙ্গেল কোনো একটা মানে ভিতরের কোনো কিছু আমরা জানার চেষ্টা করবো না, ঠিক আছে। তো এটা আসার পরে আমরা আমাদের কাছে ইয়ে আসবে, ডান, আমাদের কাছে লেআউট আসলো, ঠিক আছে। এখন এখানে বিষয় আছে যে আহ দাঁড়ান, এগুলো সব আসবে।
সবগুলো সিলেক্ট করতেছি আমি, ঠিক আছে। এখন লোড দিব নাকি ট্রান্সফর্ম দিব? লোডে গেলে হবে যে আপনি ওইখান থেকে আপনি কি করতে পারবেন, একেবারে ডিরেক্টলি চার্ট গ্রাফ সবকিছু রেডি করতে পারবেন, ঠিক আছে। বাট লোড দেওয়ার আগে কি আমাদের ডেটা অ্যানালিসিস যে প্রিন্সিপাল প্রিন্সিপাল ইম্পর্টেন্ট এসপেক্ট হলো যে প্রিন্সিপাল ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি হলো যে আমাদের ডেটাকে কি করা, ফিল্টারিং করা, ডেটাকে ক্লিনসিং করা, ডেটা ক্লিনসিং বলে, ঠিক আছে। ডেটা ম্যানিপুলেটিং করা। ডেটা যদি খারাপ অবস্থায় থাকে, ডেটা টাইপটা যদি ঠিক না থাকে, ধরেন যে আপনার ক্যালেন্ডারের ডাটা আছে, মানে আপনার ওখানে কি ডেট ডাটা আছে, কিন্তু ওইটাকে টেক্সট মোডে দেখাচ্ছে, ওইটাকে কি করতে হবে, ওটা ডাটা টাইপটা চেঞ্জ করে কি করতে হবে, ক্যালেন্ডার ডাটা টাইপ বানাইতে হবে। তো এই ধরনের যত ধরনের কাজগুলো আছে এগুলো আমরা কই করি, ট্রান্সফর্মে করি, ঠিক আছে। তো আমরা সবার আগে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে দেখবো প্রত্যেকটা ডাটা সেটে কোনো ইরর আছে কিনা, ঠিক আছে, বা কোনো প্রবলেম আছে কিনা, এই জিনিসগুলো আমরা ট্রাই চেক করব, ঠিক আছে। তো এটা আমাদের প্রিন্সিপাল। যারা ডেটা অ্যানালিস্ট হিসেবে জয়েন করবেন তাদের সবার আগে তাদের তারা যদি স্ট্রং না হন, ডাটা ক্লিনসিং এ যদি স্ট্রং না হন, গ্রাফ তো যে কেউ বানাইতে পারে, বুঝতে পারছেন। আমি আপনাকে ডাটাটা প্রিপেয়ার করে দিলাম, আপনি তো এখন গ্রাফ ফটাফট ক্রিয়েট করতে পারবেন, তাই না। ডাটা ক্লিনসিংটা সবচেয়ে কঠিন একটা কাজ, যেটা সব জায়গায় অ্যাভয়েড করা হয়, যেটাকে সব জায়গায় আপনাকে মাইনর হিসেবে, মাইনর এসপেক্ট হিসেবে দেখানো, মাইনর রেসপন্সিবিলিটি হিসেবে দেখানো, বাট আপনাকে গো থ্রু করতে হবে এটার উপর দিয়ে। সো এটাকে যদি আপনি ইম্পর্টেন্ট দিয়ে না দেখেন তাহলে আপনার বিপদ আছে, ভবিষ্যতে বিপদ আছে, বুঝতে পারছেন। তো অনেকে এটাকে খুব গুরুত্ব সহকারে দেখে না বা এটা সম্পর্কে বলে না, ঠিক আছে। বাট এটা সম্পর্কে আপনাদের জানতে হবে। তো আমাদের ডাটাগুলো আস্তে আস্তে প্রত্যেকটা ডাটা শিট আছে, যেমন এই যে এখানে, তো এই যে এখানে এই জিনিসগুলো, এই নিচে এই বিষয়টা, এই বারগুলো কই আছে, অনেকের হয়তো বা আসবে না। ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এই যে আমার কলাম কোয়ালিটিটা ক্লিক করা আছে, অনেকের এখানে ক্লিক করা থাকে না, ঠিক আছে। তো কলাম কোয়ালিটি, কলাম ডিস্ট্রিবিউশন এগুলো অন করে রাখবেন, তো দেখবেন। আরেকটা জিনিস, আপনারা কখনোই ডাটা পাবেন না 1000 রো এর মতো ডাটা পাবেন না, সব ডাটা থাকবে কি 10,000। সব 10,000 না, মানে ম্যাক্সিমাম এই 10,000 বা 20,000 ডাটার উপর কাজ করবেন, তাই না। বাট আপনার এখানে ইনিশিয়ালি এসে 1000 পর্যন্ত ডাটা নেই আপনার কাছে, ঠিক আছে। মানে তো আপনাকে কি করতে হবে, সবগুলো ডাটার এই যে ভ্যালিডেশন চেক করার জন্য, ইরর চেক করার জন্য, অ্যান্টিনেস চেক করার জন্য, ডিস্ট্রিবিউশন চেক করার জন্য, কোয়ালিটি চেক করার জন্য আপনাকে কি করতে হবে, কলাম প্রোফাইল থেকে গিয়ে কলাম প্রোফাইল বেসড অন এন্টার ডাটা সেট দিবেন। এটা প্রত্যেকটা টেবিলের ক্ষেত্রে করবেন এইভাবে, ঠিক আছে, যেন প্রত্যেকটার উপর সমানভাবে ইফেক্টিভ হয়। আপনি যদি কোনো কিছু চেঞ্জ করেন, এটা যেন সমানভাবে প্রত্যেকটা টেবিলের উপরে যেন ইফেক্টিভ হয়, এভাবে আমরা প্রত্যেকটাতে করব। ঠিক আছে, করলাম আমরা। তো আমরা এখন চেক করবো কি, সবার আগে আমাদের চেক করতে হবে ইরর আছে কি নাই, ঠিক আছে। যেটা যেটা ইরর আছে এটা রিমুভ করতে হবে। এটা আমি আগামীকালকে দেখাবো কিভাবে রিমুভ করতে হয়, কি আমি জাস্ট দেখাবো। আমি আপনাদেরকে জাস্ট একটা থিওরিটিক্যাল নলেজ দিচ্ছি যে টার্গেট কি থাকবে, এজ এ ডেটা ক্লিনসার হিসেবে আপনার টার্গেট কি থাকবে। সবার আগে কি কি ট্রাই করা, ট্রান্সফর্মে যাবেন, যাওয়ার পরে আপনারা দেখবেন যে ডেটা টাইপ গুলো ঠিক আছে কিনা। দেন আপনাকে ডেটা টাইপ গুলোর আগে আপনি ক্লিন করবেন, ডাটা ক্লিন করবেন, বা ডেটা টাইপটাকে আগে ইয়ে করবেন। অনেক সময় হয় কি যে ডাটাকে ক্লিন করছে, ডাটা ইরর দিচ্ছে, এটা বাট এটা কিসের জন্য ইরর দিচ্ছে, ডাটা টাইপের জন্য ইরর দিচ্ছে। এখন সেজন্য ডাটা টাইপটাকে আগে না করে যদি আগে ইররটাকে যদি রিমুভ করেন, তাহলে হবে কি যে ওইটা যখন ডাটাটাকে যখন ফিল আপ করবেন, ডাটা টাইপটা যখন চেঞ্জ করে দিবেন, তখন আসলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কি ভুলটা করে ফেলছেন। তো সবার আগে আপনার ডাটা টাইপ গুলো চেক করবেন। যেমন এটা কি, এটা একটা কাস্টমার কি, এটা এবিসি ফরম্যাটে আছে। কারণ কি, এখানে কি নিউমেরিক্যাল ডাটার সাথে কি আমার একটা করে আর্টিকেল অ্যালফাবেট টাইপের ডাটা আছে, সেজন্য এটা ঠিক আছে। নিউমেরিক্যাল নেম ঠিক আছে। ভাইয়া এবিসিটা কি স্ট্রিং বলি আমরা, সেটা না? হ্যাঁ, স্ট্রিং ডাটা টাইপ। তারপরে এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা এভাবে দেখাচ্ছে কারণ ওইখানে ওইভাবে দেখাচ্ছিল আর কি, ঠিক আছে, ডাটা টাইপটা ঠিক ছিল না সেজন্য, ঠিক আছে। তো এটার জন্য এখানে গিয়ে এটাকে তো এখান থেকে চেঞ্জ করা যাবে না, কারণ নামগুলো এইভাবে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আছে, কিন্তু ভিতরে অ্যাকচুয়ালি আমার নাম্বার আছে, ঠিক আছে। এটা এভাবে দেখাচ্ছে কারণ ওইখানকার ডাটা টাইপটা ঠিক নাই। তো এখানে আমি এই ধরনের ডাটা টাইপ গুলো হোল নাম্বার দিয়ে দিতে পারি, ঠিক আছে। তারপরে ধরেন যে এনআইডি নাম্বার গুলো হোল নাম্বার থাকবে, ঠিক আছে। হোল নাম্বারে কি থাকে, হোল নাম্বারে কোনো দশমিক ভ্যালু থাকে না, ঠিক আছে। আর ডেসিমাল নাম বাই ডিফল্ট ডেসিমাল করা থাকে, যেগুলো হলো কি দশমিক নাম্বার যেগুলোতে থাকে আর কি, ঠিক আছে। এখন ধরুন যে আপনি কোনো একটা জিনিস আপনি চেঞ্জ করেছেন যেটা আনএক্সপেক্টেড ছিল, যেটা হয়তো ভুল চেঞ্জ করছে, তো আপনি কি করবেন, এই যা এখানে আপনি যা যা চেঞ্জ করবেন এটার একটা
হিস্টোরি পাবেন কি কি চেঞ্জ করতেছেন। আমি ধরেন যে আমার এই যে ডাটাটা চেঞ্জ করছি, এটা আমার ভুল হয়েছে, আমি চাইলে এটাকে রিমুভ করে আগের স্টেজে আমি ফিরে যেতে পারবো, ঠিক আছে। তো এ হলো বিষয়। তারপর আমাদের এখানে কোনো আছে কিনা, তারপরে এই যে যেমন টাইম ডাটা ফ্রেমে যায়, টাইম ডাটা ফ্রেমে গিয়ে চেক করে, ঠিক আছে। এই যে এখানে ডেট, ডেটটা কি আছে, ডেটটা দেখছেন কি ফরম্যাটে আছে, স্ট্রিং ফরম্যাটে আছে। এটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমার ডেট টাইম ফরম্যাট অথবা ডেট ফরম্যাটে নিয়ে আসতে হবে। আমি ডেট ফরম্যাটে নিয়ে আসলাম, ঠিক আছে। ডেট ফরম্যাটে আমি ধরেন যে রিপ্লেস কারেন্ট দিলাম। তো ডেট ফরম্যাটে আরেকটা ইরর দেয়, এখানে ইরর দেওয়ার কারণটা কি? কারণটা হলো যে আমরা আমাদের কাছে যে ডাটা সেটটা ছিল, আমরা যে ডাটা সেটটা নিয়ে কাজ করতেছি, এখানে হলো যে সবার আগে ডেটটা আসে, পরে মাসটা, পরে হলো সালটা। এটা হলো যে বাংলাদেশি মেথড অনুযায়ী আর কি, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি আমরা পাওয়ার বিআই এটা ইউজ করতেছি কি, এটা আমেরিকান প্রোডাক্ট ইউজ করতেছি, তাই না? তো আমাদের ডেট ফরম্যাটটা কি থাকতে হবে, আমেরিকান প্রোডাক্ট। এখানে সবার আগে মাসটা থাকবে, তারপরে থাকবে তারিখটা, তারপরে থাকবে কি ইয়ারটা, বুঝতে পারছেন? তো সেজন্য আমার এখানে ইরোটা দিচ্ছে। তো এই জিনিসটা ডেট থেকে ডেটের ফরম্যাটটা কিভাবে চেঞ্জ করবো, এই জিনিসগুলো আমি আগামীকালকে দেখাবো। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা তাহলে আজকে এতটুকু পর্যন্ত রাখি। আমাদের যদি সবকিছু যদি ঠিকঠাক হয়ে যায়, দেন আমরা হোমে আসবো, ক্লোজ এন্ড অ্যাপ্লাই। ক্লোজ এন্ড অ্যাপ্লাই মানে কি, ওই লোড ফরম্যাটে যাব, লোড এন্ড ট্রান্সফর্ম ফরম্যাটে যাব, ঠিক আছে। আমরা ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিব। এই যে আমরা আমাদের এখানে ডাটা সেটটা রেডি হচ্ছে, কিছুক্ষণ পরে রেডি হয়ে আমাকে দেখাবে। আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল। জি। আমি কোথাও পড়ছিলাম এসকিউএল এর নর্মালাইজেশন, এটা কি একটা যেটি পড়ায় 1NF 2NF, হ্যাঁ, হ্যাঁ, এগুলো কি এগুলো এগুলো অ্যাডভান্সেড, তবে এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যারা ডেটা অ্যানালিস্ট তাদের খুব কম কাজ করতে হয়। যারা একটু সিনিয়র লেভেলে যান ডেটা অ্যানালিস্ট হিসেবে, তাদের কাজ করতে হয়, ঠিক আছে। 2NF এগুলো হলো যে নর্মালাইজেশন ফ্রেমওয়ার্ক। যখন আপনার ডাটার ভিতরে কোনো ভ্যারাইটি থাকে, ঠিক আছে। ধরেন যে টেম্পারেচার, কন্টিনিউয়াস টেম্পারেচার আপনার 20 ডিগ্রি সেলসিয়াস, পরে হঠাৎ করে এটা 40 ডিগ্রি হয়ে গেছে। তার মানে মাঝখানে কত ডিগ্রির মতো ডিফারেন্স, অলমোস্ট 20 ডিগ্রির মতো ডিফারেন্স। আবার হঠাৎ করে এটা 15-তে নেমে আসছে, আবার হঠাৎ করে 20-এ নেমে আসছে। এই ধরনের ফ্লাকচুয়েশন ডাটাগুলোকে আমরা যখন নর্মালাইজেশন করি, ঠিক আছে, এটাকে 0 এবং 1 এর ভিতরে নিয়ে আসি। এটাই হলো যে অ্যাকচুয়ালি আর 1NF 2NF এর যে কাজগুলো আমি একটু দেখি আপনাদেরকে জানাই যে, তারপর একটা একটা আমি আপনাদেরকে একটা কি বলি, একটা ওভারভিউ একটা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। খুবই সিম্পল এই বিষয়গুলো, ঠিক আছে। এগুলো নিয়ে বেশি মাথা কামানোর কাজ নাই। আমি হয়তো আপনাকে 2NF 1NF এই জিনিসগুলো দেখাইছি, ঠিক আছে। বাট আপনারা বাট হয়তো বা ওইভাবে বলি নাই আর কি। ওকে, পাওয়ার বিআই এখানে আসছে, দেখেন এখানে টেবিলগুলো, এই সাইডে টেবিলগুলো সব চলে আসছে। আমাদের এই পেজের উপর আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল কাজগুলো করব, ঠিক আছে। চার্ট এগুলো রেডি করব। আর টেবিলের রিলেশনশিপ গুলো, এখানে টেবিলগুলো থাকবে। আপনারা প্রত্যেকটা টেবিল সুইচ করে করে আপনারা চেক করতে পারবেন। আর এটা হলো যে ডেটা মডেলিং, ডেটা মডেলিং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা ডেটা মডেলিং গুলো দেখবো। অটোমেটিক্যালি ডেটা মডেলিং করে নিতে পারে, অথবা ম্যানুয়ালি আপনাকে করতে হবে, ঠিক আছে, যেভাবে আপনার হয় আর কি, ঠিক আছে। তো এই আর কি বিষয়। আর ডেক্স হলো যে যেখানে আমরা ডেক্স কোয়েরি লিখবো, ঠিক আছে। ডেক্স কি, এটা হলো যে আমাদের ডেটা অ্যানালাইসিস এর জন্য এক্সপ্রেশন কোয়েরি, ঠিক আছে। তো আমরা সোফার এতটুকুই দেখি আর কি, ঠিক আছে। আমরা আগামীকালকে বা এর পরের ক্লাসে আমরা বাকিগুলো দেখি। আমরা আপাতত এতটুকু পর্যন্ত দেখি। এর ভিতরে কি কারো কোনো কোয়েশন আছে, না বুঝতে পারছেন এই ধরনের? না ভাইয়া, বুঝছি তো মনে হয়। হ্যাঁ, এই যে আপনারা জাভার পয়েন্টটাকে ফলো করবেন, ঠিক আছে। এরা এরা ভালোভাবে লিখছে যে অ্যাকচুয়ালি ডাটা ইনসারশনের, ঠিক আছে, এখানে কিভাবে করতেছে। এখানে বলে এ রিলেশন ইজ ইন 1NF ইফ ইট কন্টিনিউয়াস অ্যান্ড অ্যাটমিক ভ্যালু। এটা হলো যে অ্যাসিড প্রপার্টির উপর কাজ করে, ঠিক আছে। অ্যাসিড প্রপার্টি নিয়ে, অ্যাসিড প্রপার্টি কি, অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, ইনকনসিস্টেন্সি, ডিউরেবিলিটি, এই টাইপের অনেক অ্যাডভান্স রিলেটেড কিছু এসকিউএল কাজ আছে, যেগুলো হলো যে বাংলাদেশ ব্যাংক বা আদার যে ব্যাংক গুলো আছে, ব্যাংকে এই ফর্মুলেশন গুলো নিয়ে কাজ করানো হয়, ঠিক আছে। এই আর কি বিষয়। তারপর আবার ভাইয়া, ডেডলক তার নিয়ে মানে কি কাজ করানো ব্যাংকে হয়। একটু কঠিন এসকিউএল? ব্যাংকে
কঠিন না, ব্যাংকে এগুলো অলরেডি আছে, আপনাকে জাস্ট ওখানে গিয়ে ফিল্টারিং এর কাজ করতে হবে, এছাড়া কোনো কাজ নেই। বাট ব্যাংকের পুরো স্ট্রাকচারটা যদি বুঝতে চান তাহলে আপনার হয়তো বা একটু কঠিন লাগবে আর কি, বিষয়টা বুঝতে পারছেন। আমার ব্যাংকে আপনার জন্য স্ট্রাকচার রেডি করা আছে, আপনি যদি ব্যাংকে ব্যাংকে চান্স যাইতে পান, চাই না ভাইয়া। ব্যাংকে যদি আপনি ডেটা ইঞ্জিনিয়ার বা ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চান্স পান, আপনি তো ধরেন যে প্রত্যেকদিন খালি মোটা হইতে থাকবেন, আপনার আপনার কোনো কাজ থাকবে না, বুঝতে পারছেন। খালি যাবেন, বসবেন, ইউটিউব কিন্তু দেখবেন, আর ভাইয়া কোনো আমি ব্যাংকে যাইতে চাই না, অন্য বুঝতে পারছেন। কোথাও যাবো। হ্যাঁ, এখানে দেখেন যে এমপ্লয়ি টেবিল আছে, এমপ্লয়ি আইডি আছে। তো এখানে কি বলছে, এমপ্লয়ি ফোন, এখানে বলতে a relation will be one and f if it contains a atomic, it states that an attribute of the table cannot hold multiple values, it must hold only single value attribute. First, normal form disallows the multiple value attribute. মাল্টি, এই যে এখানে দেখেন এমপ্লয়ি ফোন নাম্বার দুটো আছে, ঠিক আছে, দুটোকে সে কি করতেছে, একটা ফরম্যাটে নিয়ে আসতেছে। তো আপনাদের এই ধরনের অনেক কাজ থাকবে, এগুলো এগুলো নিয়ে, এগুলো এগুলো হয়তো বা এক একটা নাম আছে আর কি, 1NF 2NF আর কি, বুঝতে পারছেন। তো এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখে নিন, এই যে এখানে 1NF 2NF আছে, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা পারবেন, বুঝতে পারছেন। এগুলো এগুলো ধরেন যে সেজন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি না, বুঝতে পারছেন। ধরেন যে আপনাদের এই দুটো আছে, একটা টিচার টেবিল আছে, একটা টিচার ডিটেল আছে, ঠিক আছে, এই দুটোকে যোগ করে আরেকটা হয়েছে, বুঝতে পারছেন। এই দুটোকে যোগ করে আমি আপনাকে শিখেছি না আরেকটা টেবিল, ওই যে দুটোকে কিভাবে যোগ করতে হয়, জয়েনিং দিয়ে যোগ করার পর একটা ফরম্যাট যেটা আসবে, এটা হয়তো বা আপনি যে ফরম্যাট নিচ্ছেন ওই ফরম্যাটটা এমন হতে পারে 1NF হতে পারে, ওই ফরম্যাটটা 2NF হতে পারে, 3NF হতে পারে, ঠিক আছে। আমি হয়তো বা আপনাদেরকে মেনশন করি না ওই কিওয়ার্ডটা, বুঝতে পারছেন, আমি এটা করাইছি আপনাদের। যেমন এখানে টিচার আইডি, এই টিচার আইডিটা কই থেকে আসছে, দুইটা টেবিল থেকে টিচার আইডিটা আসছে, বেসড অন দিস টিচার আইডি, ঠিক আছে। এই যে সবগুলো টিচার আইডি আসছে, আর সাবজেক্টটা আসছে কই থেকে, এই থেকে আসছে, বাট কার সাথে মিলিয়ে আসছে, এই যে এটার সাথে মিলিয়ে আসছে, এই ধরনের আর কি বিষয়টা। তো আপনারা একটু দেখে নেবেন এই জিনিসগুলো কোয়েশন করে কিন্তু এগুলো, বাট আপনাকে এই যে ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে আপনাকে খুব কম রেয়ার এই ধরনের কোয়েশন গুলো করবে। বাট আপনি যখন ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে যাবেন, বা কোথাও যদি আপনি সফটওয়্যার ডেভেলপার বা কোথাও যদি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কোথাও অ্যাপ্লাই করেন, তাহলে এই কোয়েশন গুলো আপনাকে মাস্ট বি করবে, 1NF 2NF, মানে স্পেসিফিক এই রোলের জন্য, স্পেসিফিক এই পজিশনের জন্য আপনাকে কোয়েশন করবে, বুঝতে পারছেন। যে জিজ্ঞেস করছেন আপনি বুঝতে পারতেছেন, বা আদার্স যারা আছেন, জাস্ট একটু জি ভাইয়া। আপনারা, এই যে উনি জিজ্ঞেস করছে সানজিদা আক্তার, উনি জিজ্ঞেস করছে, এটা খুব ভালো হয়েছে। আপনারা একটু নিজেরা যতটুকু পারেন এক্সপ্লোর করে ট্রাই করবেন, ঠিক আছে, একটু করে নলেজ গুলো গেইন করে ট্রাই করবেন, যেন আপনারা বলতে পারেন অ্যাটলিস্ট, ঠিক আছে, হ্যাঁ আমি তো এটা জানি। এখন যদি আপনি যদি নাই বলতে পারেন তাহলে আপনার কোনো লাভ নাই, বুঝতে পারছেন বিষয়টা। তো এবং যেমন দেখেন, আমাকে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমাকে বিজনেস রিলেটেড কোয়েশনও জিজ্ঞেস করছে, আমাকে কম্পিউটার রিলেটেড জিজ্ঞেস করছে, আবার আমাকে আমার এক্সপিরিয়েন্স নিয়ে জিজ্ঞেস করছে, এবং আমি যে আপনাদেরকে পড়াই, কি পড়াই এটার উপরে আমাকে জিজ্ঞেস করছে, ওরা যেন আমি যে ওদেরকে ভুল জিনিস বলতেছি কিনা এটা যাচাই করার জন্য ওরা আমাকে জিজ্ঞেস করছে। তো আমি যদি কোনো কিছু মিথ্যা বলি তাহলে কিন্তু এটা ইন্টারভিউতে ধরা পড়ে যাবে, বুঝতে পারছেন। তো আচ্ছা কখনো, ভাইয়া, জি বলেন। বিজনেস নলেজ যে আপনাকে জিজ্ঞেস করছে, মানে আমার তো কোনো বিজনেস নলেজ নেই, তো আমি মানে আমি কেমনে আপনাকে কি আমি করবো? আপনাকে আমি আপনাদেরকে একটা ক্লাসই তো নিলাম এটার উপরে, ওই জিনিসগুলো শিখে যান না, সমস্যা কি, আচ্ছা ওইগুলোর আচ্ছা উপরে আচ্ছা, জিজ্ঞেস করুন, বুঝতে আচ্ছা, পারছেন। thank you. আপনাকে বিআরএস নিয়ে জিজ্ঞেস করবে, ঠিক আছে। এই যে এখন আপনি টোটাল সেলস বের করছেন না এসকিউএল এ, টোটাল সেলসটা বের করতে হয় কিভাবে, আমরা আজকের এখানে শিখতেছি, আমরা পাওয়ার বিএ বিভিন্ন বিজনেস রিলেটেড জিনিসগুলো শিখবো। টোটাল সেল কিভাবে বের করতে হয়, মান্থলি প্রিভিয়াস সেল দিয়ে কিভাবে কাউন্ট করতে হয়, ঠিক আছে, চার্ন রেট কিভাবে রেডি করতে হয়, ঠিক আছে, প্রিভিয়াস ডাটার সাথে আজকের ডাটা কিভাবে মিলে, ওই যে র্যাঙ্ক, এই জিনিসগুলো আমি দেখাইছি না, এইগুলো তো অ্যাকচুয়ালি বিজনেস এর কাজ, ঠিক আছে। অ্যাডভান্স রিলেটেড স্কেল, বিজনেসকে স্কেল করতে গেলে এই ধরনের কাজগুলোর এইগুলো হলো যে বিজনেস কাজ, ঠিক আছে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যারা বিজনেস ডিপার্টমেন্টে, ঠিক আছে, তারা ধরেন যে এই মাস্টার্সটা করতে পারেন আপনারা, এটা হলো যে পুরোটাই ফ্রিতে, এবং এটা ওয়ার্ল্ড রিকগনাইজ, ঠিক আছে, ওয়ার্ল্ড কয়েন ইউনিভার্সিটি, আপনারা অনলাইনে করতে পারেন, ঠিক আছে, বসে বসে আপনারা যারা বসে আছেন তারা চাইলে এটাতে করতে পারেন। এই যে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এই জিনিসটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এটা যে কি কি আছে এটার ভিতরে, মানে মজার বিষয় হলো যে এখানে আপনাকে পাইথন দিয়ে কাজ করতে হবে। তো এই যে যারা পাইথন শিখতেছেন তাদের জন্য কিন্তু পাইথন লাগবে, ঠিক আছে। তো এই যে কিন্তু এখানে ভাইয়া ওনাদের এখানের যে পড়ালেখা এটা কি আমাদের বাংলাদেশের সাথে যাবে? বাংলাদেশের সাথে অবশ্যই যাবে। বিষয়টা হলো যে আপনি বাইরের দেশে পড়তেছেন, বাইরের দেশে ওদের স্ট্রাকচার নিয়ে পড়তেছেন, আপনার যখন রেজাল্টটা আসবে, রেজাল্টটা ইকুইভ্যালেন্ট করার জন্য ইউজিসির কাছে আপনার সার্টিফিকেট পাঠাইতে হবে, ওই সার্টিফিকেট এগেইনস্টে ওরা আরেকটা সার্টিফিকেট দিবে,
মানে ইকুইভ্যালেন্ট করে দেওয়ার জন্য, বুঝতে পারছেন বিষয়টা? ভাইয়া আবার একটু বলেন, বুঝিনি। বললাম যে ধরেন যে আপনি ওয়ালকয়েন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অফ সায়েন্স ইন ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এ আপনি পাস করছেন, ঠিক আছে? আপনার যে সার্টিফিকেটটা এটা পাঠাবে না, এই সার্টিফিকেটটা আপনাকে ইউজিসি তে পাঠাইতে হবে, ঠিক আছে? বাংলাদেশের যে ইউজিসি। হ্যাঁ, বাংলাদেশের ইউজিসি বোর্ডে পাঠাইতে হবে, যে আচ্ছা। আপনাকে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট যেন আরেকটা দেয়। ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটে কি করে, যেমন আপনি এখানে 90 পেয়ে পাস করছেন, 90 আপনি কত পাইছেন, এখানে ধরেন যে বি পাইছেন, অ্যাকচুয়ালি বাংলাদেশের 90 কত, এ প্লাস, তাই না? তো আপনাকে একটা ওই সার্টিফিকেট ইউজিসি থেকে যে সার্টিফিকেটটা দিবে ওই সার্টিফিকেটে এ প্লাস লেখা থাকবে। মানে ইউজিসি থেকে যে সার্টিফিকেটটা দিবে ওটা হলো যে এই সার্টিফিকেটের এগেইনস্টে আরেকটা সার্টিফিকেট ক্রিয়েট করে দিবে, যেখানে হলো যে অ্যাকচুয়াল আপনার সিজিপিএ থাকবে, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার সিজিপিএ কত হওয়া উচিত, বুঝতে পারছেন মানে বিষয়টা? কনভার্ট করে ফেলাবে এরকম? কনভার্ট করে দিবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ভাই এটা কি ফ্রি না নাকি? এটা এটা একদম ফ্রি, তবে আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনাকে আইএলটিএস পরীক্ষা দিতে হবে, ইয়া আইএলটিএস পরীক্ষা আল্লাহ। 6.5 পাইতে হবে, এটা একদম ফ্রি। কিন্তু আইএলটিএস পরীক্ষা দেন না, সমস্যা রকম আইএলটিএস পরীক্ষা দিলে আপনাদের ইন্টারভিউ তো ভালো হবে, এত না ভয় পেলে মানে, হবে? না ভাইয়া দেবো তো, কিন্তু মানে বললাম প্রিপারেশন নিতে হবে তাই আমি প্রিপারেশন ভাবছিলাম। নেন। আরে আমি 6 দিনে আমি 6 দিন পরে আইএলটিএস পরীক্ষা দিছি, আমার আমার কত আসছে, আমার 7 আসছে। বাহ, 6 দিন স্টাডি করছি। এই যে আমার যে সিনিয়র ছিল যে জার্মানিতে গেছে, আমার বস ছিল আর কি, রিকি ফ্রান্সিস রোজারিও, উনি আর সোহান ভাই, এই যে কি বলে অন্যান্য সোহান ভাইয়ের পুরনো, আনসারুল হক সোহান, আনসারুল হক সোহান ভাই গেছে নেদারল্যান্ডসে, ঠিক আছে? দুজনে মাস্টার্সের জন্য গেছে। ওরা আমার থেকে কম, ওরা মাত্র 4 দিন পরে ওরা মডেল টেস্ট দিছে। ওই যে মেন্টর আছে না, মেন্টর, ওই মেন্টরে গিয়ে মডেল টেস্ট দিছে 100 টাকা করে, ঠিক আছে? ইংলিশ স্পিকিং এর উপর দিছে একটা, রাইটিং এর উপর দিছে, লিসেনিং এর ওই যে উপর দিছে। মক টেস্ট বলে সেগুলা? মক টেস্ট, 3টা মক টেস্ট দিছে 100 টাকা করে, 300 টাকা গিয়ে গিয়ে দিছে। দেওয়ার পরে এরা এরা তারপরে অ্যাপ্লাই করছে, ওদের যে কেন্দ্র পড়ছে ওই কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়ে এসছে। ওরা 7.5 8.5 তুলছে ওরা, বাহ। মাত্র 4 দিনের স্টাডি করে। আসলে কি ভাই এটা ভয় ওই পাই, 4 দিন এরা অফিসে আসে প্রিপারেশন না। নিলে ঠিকই সব মানে ইজি লাগে, বাট আমরা ভয় পাই, এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে এটা পুরো, এই যে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংটা আপনাকে এখানে ফাইন্যান্সিয়াল জিনিসগুলো শিখাবে, প্লাস আপনাকে এগুলো প্রোগ্রামিং রিলেটেড কাজও করতে হবে। ওই যে এই যে পাইথন শেখাচ্ছি না, এই পাইথনটা আপনাদের লাগবে পরীক্ষায়। একটা পরীক্ষা নিবে আর কি, হ্যাঁ, এই পরীক্ষায় পাইথন পারতে হবে আপনাদের, মানে পাইথনের উপর থাকবে। অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট এটা দিছে, এই যে এখানে বলতেছে পাসিং স্কোর 75% আর হায়ার থাকতে হবে, প্রুফ ভাই অফ ইংলিশ। এখানে এখানে কি শিখাবে পাইথন, মানে কিছু কি ওনারা ধারণা না, দেবে? এখানে আপনাকে পাইথন শিখাবে না, আপনাকে পাইথন জেনে আসতে হবে। ও আচ্ছা, এগুলো বেসিক স্কিল থাকতে হবে, তারপর আমি এখানে ই করতে পারবো না, এখানে এরকম? ওরা বলেই দিছে তো, আমি জানাই যে লার্ন হাউ টু অ্যাপ্লাই যদি যাই, এখানে গিয়ে দেখেন যে আপনাকে কি এই যে প্রুফ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি আপনাকে বলছে, ডুওলিঙ্গো টেস্ট, ডুওলিঙ্গোটাও দিতে পারেন, আইএলটিএসটাও দিতে পারেন। আমার মনে হয় যারা এখানে ভর্তি হতে চান তারা ডুওলিঙ্গোটাই দেন, একটু খরচ কম পড়বে, স্কোরটাও ভালো আসবে, বুঝতে পারছেন? এই যে ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট অনলাইনে $1 ওরা নিজেরা যদি মানে ওদের ওদের দিয়ে করি, ওদের দিয়ে করলে আরো বেশি সুবিধা, বুঝছেন? যদি আপনি তুলতে পারেন। এই যে আপনাকে কি কি শেখানো হবে, এক্সপিরিয়েন্স ইন আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাচ এস আর প্রোগ্রামিং জানতে হবে, C++, জাভা বা পাইথন, পাইথন পারলে ভালো হবে, সমস্যা নাই। আর এবং পাইথন মোটামুটি দুটো একই রকমের কাজ করে, ঠিক আছে? আপনাদের অ্যাকচুয়ালি ব্যাংকিং রিলেটেড কাজ শেখানো হবে, ডিসক্রিট, এই যে অ্যালজেব্রা, তাহলে ভাইয়া প্রবাবিলিটি। করবো না, ব্যাংকিং এ আমি ঢুকবো না। না না, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে না? এই যে আমি আপনাদেরকে যেগুলো জানাচ্ছি এগুলো তো ফাইন্যান্স ম্যানেজমেন্টের। আপনি ব্যাংকিং এর যে ট্রানজাকশন গুলো কাজ করেন এই জিনিসগুলো আপনাকে জানতে হবে না? আপনাকে এগুলো জানতে হবে তো। তারপরে ট্রেডিং নিয়ে জানতে হবে, কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ ট্রেডিং, ঠিক আছে? অ্যালগরিদম ট্রেডিং, এই জিনিসগুলো জানতে হবে। এই যে ডেটা অ্যানালিটিক্স আছে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স ইন অ্যানালাইজিং ডাটা সেট অ্যানালাইজিং, ঠিক আছে? বলতে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি ইন টেকনিক্যাল ডিসিপ্লিন সাচ এস ফিজিক্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অর ইকোনমিক্স। এই যে ইকোনমিক্স বা বিজনেস ব্যাকগ্রাউন্ডেরও হতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই যে এখানে বলছে টেকে, এই যে এটা বলছে এখানে কোন জায়গায় যেন দেখলাম যে পাইথন যদি জানা থাকে তাহলে ওদের জন্য ভালো, পরীক্ষায় ম্যাক্সিমাম পাইথন দিয়ে দেখানো হবে এই ধরনের, ঠিক আছে? ভাই তো আমি এরকম দেখছিলাম অনেক ওয়েবসাইটে, কিন্তু সেগুলো বেশিরভাগই আর আর প্রোগ্রাম থাকে, তো এর হ্যাঁ, জন্য আর আমি। প্রোগ্রাম, আর প্রোগ্রামটা তো সোজা, আর প্রোগ্রামটা সবচেয়ে ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন? আর প্রোগ্রামও সোজা, আপনারা চাইলে আর প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারেন। আমি আর প্রোগ্রাম নিয়ে একটা কোর্স ছাড়বো চিন্তা করতেছি, বাট সময় পাচ্ছি না, বুঝতে পারছেন?
এই সময় খুব আর প্রোগ্রামটা কি, এটা কি আলাদা কোনো সফটওয়্যার নাকি মানে? আলাদা একটা সফটওয়্যার লাগে, আলাদা একটা সফটওয়্যার লাগে। আমার নিজের আমি আর নিয়ে কাজ করছি। ভাইয়া পাইথনই তো এখন বেসিক পর্যায়ে, এখন আবার আর বুঝলে তো আবার মাথায় সমস্যা হয়ে না না, যাবে। একই 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 একই। পাইথন যদি পারেন আর পারবেন, ঠিক আছে। এত ইয়া করার দরকার নাই, মানে হতাশ হওয়ার দরকার নাই বা ইয়া হওয়ার দরকার নাই, একটু কনফিডেন্স থাকবেন, ঠিক আছে, পারবেন। যে কোনো কিছু অ্যাডাপ্টেবল হবে। কারণ কি আপনাকে জিজ্ঞেস করবে, যেমন আমাকে জিজ্ঞেস করছে যে যদি আপনার আপনার স্কিলস এর বাইরে যদি আপনাকে কোনো কাজ দেওয়া হয়, আপনি কি এটা কি করবেন কিনা। তো আপনি যদি এটাকে বলেন না আমি করব না, আমি পারি না, তাহলে কি হবে? বুঝতে পারছেন বিষয়টা? তো আপনাকে অ্যাডাপ্টেবল হইতে হবে, আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে যেটাই দেখ না কেন ওইটা আমার জন্য একটা বাধা, এবং ওই বাধাটা পেরোতে হবে, এই জিনিসটা আপনাকে কনফিডেন্স থাকতে হবে, ঠিক আছে। তো এই কনফিডেন্স নিয়ে আপনাদেরকে এগোতে হবে। যেমন আজকে আমাকে জিজ্ঞেস করছিল এই বিষয়টা, তো আমি এটাকে বলছি যে আমি খুব দ্রুত অ্যাডাপ্টেবল মাইন্ড, আমি খুব দ্রুত যে কোনো স্কিল অ্যাডাপ্ট করতে পারি, এবং আমি নট গিভ আপ মেন্টালিটির পারসন। সো দ্যাট আমার জন্য এটা খুব একটা বেশি আমরি কোনো কিছু না, এই ধরনের এক্সপিরিয়েন্স আমার এর আগেও হয়েছে, এখনো হবে এবং ভবিষ্যতে হবে। আমি এইভাবে বলছি ওনাদেরকে, ঠিক আছে। তো এই আর কি বিষয়গুলো। তো আপনাদেরকে এমন ভাবে কথাগুলো জবাব দিতে হবে যে আপনি কনফিডেন্স, যে আপনি কাজ করতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। ইউ হ্যাভ টু বি মোর কনফিডেন্স হোয়াট এভার দে আস, ঠিক আছে। আপনি যাই আপনাকে জিজ্ঞেস করুক না কেন, আপনাকে কনফিডেন্ট দেখাইতে হবে। আপনি যে কনফিডেন্ট না হন আপনি পারবেন না, ঠিক আছে। তো এই আর কি বিষয়টা। আর কি কোনো, আর কারো কি কোনো কোয়েশন আছে? আচ্ছা, মনে পড়ছে ওই যে মুতাসিম যেটা বলতেছিল যে সে অ্যাকচুয়ালি ইয়া করতে পারতেছে না। আমি অ্যাকচুয়ালি ফিক্স করে দিছিলাম যে ডিউ ডেটের বাইরে যদি কেউ কেউ যদি সাবমিট করতে চায় সে সাবমিট করতে পারবে না, এই ধরনের কিছু একটা করা ছিল আর কি, মোস্ট প্রবাবলি। ভাইয়া মানে এই অ্যাসাইনমেন্টের মার্কটা কি মানে প্রজেক্টের সাথে অ্যাড হবে? আহ, হ্যাঁ, এটা অ্যাড হবে। আর আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে, আপনার সার্টিফিকেটে আপনাদের মার্কস লেখা থাকবে, আপনার কি ধরনের মার্কস পাইছেন বা কি ভাইয়া করছেন, আমি ঠিক তো আছে। একটা সমস্যা হয়ে গেছে, আমি তো মানে লাস্টের সেট টু এর একটা কোশ্চেন দিতে পারছি, মানে একটু দেরি হয়ে গেছিল, তিনটা আমি সমস্যা অ্যান্সার নেই, আপনি করতে আরো পারি। আরো দেরি করে দেন, কারণ এই যে আমি তো এই যে কি বলে আজকে তো আর দেখতেছি না, আগামীকালকে যেহেতু ছুটি দিচ্ছি সেটা আমি চেক করতেছি না। আমি একেবারে চেক করবো 7 তারিখ, ঠিক আছে। তো তাহলে ভাইয়া আপনি, পাঠাবো কি জিমেইলে, যদি করতে পারি না না, পাঠাবো? আপনি এখানে এখানে আবার ইয়ে করেন, টান আউট করে ওই ফাইলটাকে রিমুভ করে আবার ওই ফাইলের উপরে কাজ করে আবার ওইটা টার্ন ইন করেন। লেট দেখাবে আর কি, কিন্তু সমস্যা নাই। আমার ও এখানে মানে লেট করা ডাজন্ট যাবে, ম্যাটার। টার্নিং করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে লেট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। আমি লেট কাউন্ট করি না। বাট আমি যে সময় আপনাদের খাতা চেক করব, এরপরে যদি কেউ দেয় তারটা আমি ও কখনো আচ্ছা চেক করি না, ঠিক আছে। আচ্ছা, বুঝছি না, আমি চেক করার আগেই আগে দেন। আপনারা যেভাবে দেন এটা কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন বিষয়টা। যেমন আমি সেদিন ছুটি দিছি, সেদিন যদি ছুটি না দিতাম, সেদিন যদি আমি চেক করতাম, পরে যে কি কি আমাকে আপলোড দিছে কিনা, কে মেল করছে কিনা, আমি এটাকে কাউন্ট করতাম না, বুঝতে পারছেন। হুম। ভাইয়া আমার ওই ডিউ ডেটের আগেই শেষ হয়েছে। শেষ হওয়ার পর এরপর যখন আমি রাতের বেলা ক্লাসরুমে আপলোড করতে যাচ্ছি তখন দেখতেছি আমার ওই ল্যাপটপে ক্লাসরুমে মানে চলতেছে না। এক ঝামেলায় পড়ে গেছি তখন। মোবাইল ট্রাই করছি, মোবাইলেও তখন আর হচ্ছে না। পরে দেখলাম যে ওই আপডেটের একটা ইস্যু আসছে ক্লাসরুমের, এই জন্য আর হচ্ছে না। এই জন্য আপনাকে জিমেল 11টা পাঠিয়ে দিচ্ছি। 45 মানে 59 মিনিট পর্যন্ত মেবি ছিল টাইম ওই দিনকার। হ্যাঁ, 11টা 59-এর আগেই আমার শেষ হয়েছিল, তো তা আমি 11টার দিকে ট্রাই করতেছি, কিন্তু পরে দেখি যে আর হয় নাই। এই যে এখানে ক্লোজ সাবমিশন আপনার ডিউ ডেট এটা ছিল, তো এটা উঠাই দিলাম, আপনারা এখন করতে পারেন। আর এটাকে ডেটটা বাড়াই দিই, ঠিক আছে। আহ, আজকে কত তারিখ? আজকে অগাস্ট, সেপ্টেম্বর না, সেপ্টেম্বর 6 তারিখ 12টা পর্যন্ত দিয়ে দিই, ঠিক আছে। এর ভিতরে আপনারা আপলোড করেন। ওই যে টার্নিং লেখা থাকে না, টার্নিংটাকে আপনাকে জি টার্ন ভাইয়া, আউট করে ওখানে ক্লিক করে এটাকে টার্ন আউট করবেন, আর ওই ফাইলটাকে ব্যাক করে রিমুভ ওইখানে করে আবার দেব। নতুন একটা ফাইল জমা দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অসুবিধা থ্যাংক হবে না। হ্যাঁ। আর কারো কি কোনো ইয়ে আছে, কোয়েশন আছে? জি ভাইয়া। কি ভাইয়া বলেন? আমি জয়েন্স বুঝি, বাট মানে আমি কখন কোন জয়েন্সটা ইউজ করবো আমি সেটা বুঝতেছি না। বুঝি না, আরেকবার বলেন। মানে এসকিউএল অনেকগুলো জয়েন্স আছে না, রাইট জয়েন্ট, লেফট জয়েন্ট, মানে আমি কখন ইউজ করবো সে বেসিসে, মানে কি কোন টাইপের কোশ্চেন বলছি কি এটা রাইট হলো জয়েন্ট যে করা। এটা এটা ও যে আমি আপনাদের আমার ভিডিওটা দেখতে হবে, যখন ইউনিক চাইবে, ঠিক আছে, যখন স্পেসিফিক টেবিলের উপর বেস করে কোনো একটা ইউনিক চাইবে তখন আপনাকে হয়তোবা
এই ইনার জয়েন্টটা করতে হবে। আর যদি লেফট জয়েন্ট রাইট জয়েন্টের ভিতরে যে কোনো একটা জয়েন করলে হবে। আসলে জয়েনের সময় কোনটা কি করবেন, যে কোনো একটা জয়েন নিয়ে কাজ করলে হয়ে যাবে। লেফট জয়েন্ট দিয়ে করতে পারে, রাইট জয়েন্ট দিয়েও করতে পারেন, এটা ম্যাটার করে না। ঠিক আছে, তারপরে আপনারা একটু ইউটিউব দেখে এই জিনিসগুলো একটু দেখবেন। ঠিক আছে, মানে এই জিনিসটা কি, আমি লাইভে কখনো এই ধরনের মানে প্রবলেম পড়ি নাই যে আপনাকে লেফট জয়েন দিয়ে করতে হবে, আপনাকে রাইট জয়েন দিয়ে করতে হবে। ঠিক আছে, যখন যে সিচুয়েশনটা আসবে ওই সিচুয়েশন অনুযায়ী কাজ করতে হবে। ম্যাক্সিমামই রাইট জয়েন লেফট জয়েন দুটো একই রকম কাজ করে, বুঝতে পারছেন? একটা হলো যে একটা আরেকটার বিপরীত। তো আপনি টেবিলগুলোকে যদি ঘুরাই দেন, ঠিক আছে, ধরেন যে লেফট জয়েনের জন্য আপনি যদি লেফট জয়েনের জন্য যদি এমপ্লয়ি ডিটেলটা ইউজ করেন, ঠিক আছে, আর এমপ্লয়ি টেবিলটা শুধুমাত্র এমপ্লয়ি টেবিলটা যদি আরেকটা টেবিলের সাথে এই লেফট টেবিলের সাথে যদি কাজ করেন, তাহলে কি হবে যে কোনটা আগে পাবে? সবার আগে এই জিনিসটা করবে না, লেফট জয়েনের যে টেবিলটা এই টেবিলের সাথে বাকি এই টেবিলটা মিলিয়ে ডাটা দিবে না। ঠিক আছে, আবার যদি আমি যদি রাইট জয়েন করি, রাইট জয়েনের যদি সেম জায়গায় রাইট টেবিলটাকে যদি এমপ্লয়ি টেবিল হিসেবে রাখি, এমপ্লয়ি ডিটেলস টেবিল, আর এটার সাথে আমি তুলনা করতেছি এই জিনিসটা যদি রাখি, তাহলে কি লেফট জয়েন রাইট জয়েন দুটো একই রকম কাজ করতেছে। বুঝতে পারছেন বিষয়টা? তো আপনাকে অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা একটু মানে কিভাবে কাজ করতে হবে বা কোন ফ্লোতে যাব বা কোনটা কোন সাপেক্ষে, এটা আমি এ ধরনের কখনো মানে পাই নাই। তারপর এটা জিজ্ঞেস করতে পারে, আপনারা একটু ইউটিউব দেখে, এগুলো বাংলা ভিডিও আছে, এগুলো অহরহ ভিডিও আছে। আপনারা যদি এইচএসসির ওই যে এইচএসসির বইটাও যদি পড়েন, আইসিটি বই, ওইখানে মনে হয় আছে এটা। ঠিক আছে, লেফট জয়েন রাইট জয়েন গুলো কোনটা কি নিয়ে কাজ করা হয়, আপনার জাস্ট একটু মানে চোখ বুলাবেন। আপনার তো জানেনই লেফট জয়েন কিভাবে কাজ করে, রাইট জয়েন কিভাবে কাজ করে, জাস্ট একটু বেসিক থিওরিটা জানা আর কি। ঠিক আছে, আপনার এই ছোটখাটো যে বেসিক থিওরি গুলো আছে, এগুলো ইউটিউব দেখে জানলে ভালো হবে। ঠিক আছে, আপনারা ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আর কোনো কি কোয়েশন আছে হ্যাঁ আপনাদের? আপনি লেফট জয়েন দিয়ে করেন, রাইট জয়েন দিয়ে করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট আপনার আনসারটা ঠিক আসতে হবে। এখন আপনার আনসারটা যদি ঠিক না আসে, তাহলে কিন্তু আপনি মানে আপনার জন্য অসুবিধা, এটা আপনি তাহলে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, মুতাসিম মনে হয় আমাকে মেল করছে। আহ, আচ্ছা, মেল করার দরকার নাই, আপনি আমাকে ওইখানে দিয়ে দিবেন। ঠিক আছে, ওইখানে দিয়ে দিবেন, ওইখানে জিপ করে দিতে পারেন, অথবা একটা একটা করে ফাইল আপলোড দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি আসলে মেলে চেক করতে চাচ্ছি না। ঠিক আছে, তাহলে রাখি। আজকের এই পর্যন্তই।